ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন, তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন। শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন, এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র 7 জন। বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা, বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে, বিশ্বমাঠের খেলোয়াড়। এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র 7 জন নিয়ে তিনি বিদেশ সফরে যান। এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন? সফর সঙ্গী কতজন? তার 2 কন্যা, তার ভাতিজা, তার বন্ধু বান্ধবী সব সহ 104 জন। 104 জন সফর সঙ্গী। এর ভিতরে তার প্রেস উইং থেকে 11 জন। প্রেস উইং এর 11 জনের কাজটা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, কোনো জবাব দেওয়া যাবে না, ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি। এটাই হচ্ছে ইউনূস। বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বিএনপি ঘরানার মানুষ। তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইউনূস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন। তিনি বলেন যে এটা নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই। আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাটপার। এই বিশ্ব বাটপারকে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই। তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন, আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞেস করার আগে বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বাটপার নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্বমাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে, আপনি কিভাবে দেখেন? উনি বললেন হ্যাঁ না, সে কিছু খেলোয়াড়, সে কিভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে অসাধারণ। যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় 2টি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন। যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না, টার্গেটটা হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি বিরোধে যাতে লিপ্ত না হয়, ইউনূস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট। এখন বিএনপির নেতাকর্মীরা মনে করছে ইউনূস আমাদের গুরুত্ব দিয়েছে, আমাদের মহাসচিবকে নিয়ে গেছে। বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হলো তাদের সঙ্গে বাটপাড়ি করা হয়েছে। তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন, সেই ডেলিগেশনের জন্য যে ভিসা। আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের, বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের, রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম। ভিসায় উল্লেখ থাকে এ বি সি বা A1 B2 এরকম ভাবে উল্লেখ থাকে। এখানেও তিনি বাটপাড়ি করছেন, যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন। সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন। এই যে ভিসা কেলেঙ্কারির ঘটনা, এটা একটা বাটপাড়ি। তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাচ্ছি, আদৌ তো তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না। কিভাবে বাটপাড়ি করছে? জাতিকে বোঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি, বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি। আসল কথা হলো ওখানে বসে একটা কনস্পিরেসি করবে, সেই জন্য যাচ্ছে, সেটা আর একটা বাটপাড়ি। তৃতীয় বাটপাড়ি,
বলছে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না। 7 জনের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে শফিক। গতবার ওই 7 জনের ভিতরে তার ভাতিজা ছিল, তার মেয়ে ছিল, আর এবারে 104 জনের ভিতরে তার 2 মেয়ে, তার ভাতিজা, তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে। কার টাকায়? আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায়। যারা বলছিলেন ইউনূস আসার পরে আর কোনো চিন্তা থাকবে না, পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য, দুধের নহর বইয়ে দেবে, দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে, হেভেনে পরিণত করে দেবে। তারা কি জানেন ওনার এই 12টি সফরে কোন দেশ থেকে 1 বস্তা চাল পরিমাণ আসে নাই, 1 বস্তা গমও আসে নাই? জানেন কিনা? বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি 3য় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডে টিম সহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন, যেটা আদৌ কোন রাষ্ট্রীয় সফর ছিল না। একইভাবে 104 জনকে নিয়ে যাচ্ছেন। এই 104 জনের জাতিসংঘে কাজটা কি? তারা ওখানে ঘাস ছিঁড়বে? প্রেস উইং এর 11 জনের কাজটা কি? সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি, অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোনো ছবি দেখলাম না। যারা ডক্টর ইউনূসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, তারা মুখ খুলে 2 কথা বলবেন এই বাটপার সম্পর্কে? আমি বাটপার বলি না, গণমাধ্যমই তাকে বাটপার বলে, গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাটপার বলে। এই বাটপার যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না। যারা ইউনূস সাধনায় মগ্ন হয়েছিলেন, যারা ইউনূসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন, এই ইউনূস যে কি এটা আরো বুঝবেন, আরো কয়েকদিন গেলে বুঝবেন। সুদখোর, সুদের কিস্তি আদায় করা, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া, নিজের ট্যাক্স মওকুফ করা, নিজের আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া, ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন সেলফিশ স্বার্থান্বেষীর পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন। আপনাদের ঘুম ভেঙেছে? যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা। সে হিসাবটাও বেরিয়ে যাবে, সেদিন খুব দূরে না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন, তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন, এই বিশ্ব বাটপার দেশটাকে কিভাবে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে, দেশটাকে মপতন্ত্রে পরিচালিত করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা, প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে, বাকিটাও উন্মোচিত হবে। অপেক্ষায় থাকুন। এ যে কত কর্দমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে তাদের ঘুম আর কখনো ভাঙবে না। ডিমকে কেন্দ্র করে নিউ ইয়র্কে মামলা হয়েছে, আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, কারণ ডিমকে কেন্দ্র করে যদি মামলা হইতো তাহলে ওই মামলার আসামি আমিও হইতাম। আমাকে এমন কোন ডিটেকটিভ বা এনওয়াইপিডি অফিসার বা কোনো প্রিসেন্ট থেকে, মানে থানা থেকে আমাকে ইনফর্ম করা হয় নাই যে আমি হচ্ছে আসামি। সো আজকে আপনারা দেখছেন যে তারা আসলো 22 তারিখে, আজকে 25 তারিখ, 3-4 দিন চলে গেল। নিউ ইয়র্ক সিটিতে ক্রাইম করে মানুষ কিন্তু এত সময় মানে পার পায় না। আর আমরা যেটা করেছি আইন অনুযায়ী করেছি, আইন মেনে করেছি, আইন ভঙ্গ করে আমরা এই নিউ ইয়র্কে কোনো কিছু এখন পর্যন্ত করি নাই, ভবিষ্যতেও করবো না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের যতটুকু করা যায়
আমরা ততটুকুই করব। এই মামলা নিয়ে আপনি কি শুনেছেন? আমি কালকে দেখেছি এই যে জঙ্গি যে টেরোরিস্ট আক্তার ও এসেছে, ওর একটা বিবৃতি আমি দেখলাম যে আমাদের নামে নাকি সে এয়ারপোর্টের পাশে যে থানাটা, ওই থানাটায় মামলা করেছে, কিন্তু এদের কতটুকু সত্য আমরা জানি না। এবং আমি আপনার লাইভের মাধ্যমে আজকে আমি যারা দর্শক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের আমি একটু জানাইতে চাই যে এই আক্তারের বিরুদ্ধে আমরাই একটা মামলা দায়ের করেছি, এবং সেই মামলাটা হচ্ছে B1 B2 ভিসা, যেটা ভিজিট ভিসা বলি আমরা। এই B1 B2 ভিসায় কেউ এসে কোনো পলিটিক্যাল প্রোটেস্টে অংশ নিতে পারে না। দ্যাটস দ্য ভায়োলেন্স, দ্যাটস ওয়াই আমরা তার এগেইনস্টে মামলা করেছি। এটা কোন থানায়? এটা হচ্ছে নিউ ইয়র্কের যে প্রিসেন্ট আছে, এটা প্রিসেন্ট, আমার যে নিয়ারেস্ট যে প্রিসেন্ট, এই প্রিসেন্টটাই আমি, এটা অন প্রসেস। এটা কোন ধারাটা জানেন কি? কোন ধারায়? এটা হচ্ছে ইমিগ্রেশনের একটা ল আছে, যে লতে বলা আছে যে ইফ ইউ কাম টু ইউনাইটেড স্টেটস অ্যাজ এ ভিজিটর দেন ইউ ক্যান নট জয়েন এনি কাইন্ড অফ পলিটিক্যাল প্রোটেস্ট। মানে আপনি একজন ভিজিটর হিসাবে এসে আপনি কখনো কোনো পলিটিক্যাল প্রোটেস্টে আপনি অংশ নিতে পারবেন না। কিন্তু আমরা দেখলাম সে কি করলো, তার হোটেলের সামনে আমাদের ভিডিও এভিডেন্সটা কিন্তু আমরা রেখে দিয়েছি, সে আইসে মানে স্লোগান তুললো, বাট সে কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে আসার কথা, এই অবৈধ ইউনুস এসেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, এইটা হচ্ছে G1 না কি জানি এরকম একটা ভিসা, যেটা ইউনাইটেড নেশন কর্তৃক দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু B1 B2 তে এসেছে। তারা কিন্তু জাতিসংঘের কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবে না, কারণ জাতিসংঘের কোনো ইয়াতে তারা আসতে পারে নাই। তারা এসেছে অ্যাজ এ ভিজিটর হিসেবে, ইউনুস সাহেব তাদের মানে ভিজিটর হিসেবে নিয়ে এসেছে। এবং আপনি জানেন যারা বিএনপির নেতা কর্মীরা ছিল তাদের কিন্তু পাসপোর্টে সমস্যা ছিল। পাসপোর্টে সমস্যা থাকার পরে তাদের বিমান ল্যান্ড করে হচ্ছে কততে জানি, কিন্তু তারপরে তারা বের হয় 4:30টার পরে, অর্থাৎ ইমিগ্রেশনে তাদেরকে আটকে রাখা হয়েছিল। অনেক কি বলে যাচাই বাছাইয়ের পরে তাদের অনেক কিছু করার পরে হয়তো বা ইউএস ইমিগ্রেশন অফিসার, যারা কাস্টম অফিসার থাকে, ওইখান থেকে তাদের মানে ঢোকার অনুমতি দিয়েছে। তাছাড়া অনেক ঝামেলা, কারণ ওই যে জঙ্গিটাকে নিয়ে এসেছে, যে টেরোরিস্টটাকে নিয়ে এসে তাকে কিন্তু দেখতেও কিন্তু একটা টেরোরিস্ট, কারণ আপনি দেখবেন এয়া বড় দাড়ি, লম্বা জুবা এরকম। তো ইমিগ্রেশন অফিসার যারা ছিল তারা কিন্তু তাকে চেক মার্ক দিয়ে রেখেছে, এবং সে কিন্তু পরবর্তী যেটা যে র্যালিতে অংশগ্রহণ করছে এটা কিন্তু আরেকটা ক্রস মার্ক পড়েছে তার উপরে। অতএব সেও কিন্তু এইখানে যারা FBI, IS বা অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা কিন্তু এই টেরোরিস্ট, এই জঙ্গি আক্তার হুসাইনের উপরে চোখ রেখেছে। আমি মনে করি হি কুড বি অ্যারেস্টেড এনি টাইম। এখন যদি মামলাটা আপনাদের মামলাটা যে মামলা হিসেবে গ্রহণ করা হয়, তো এই মামলার নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তো সে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবে না। সে আপনি জানেন যে তারা জানে যে তাদের বাংলাদেশের যে আয়ু এটা ফুরিয়ে এসেছে, বাংলাদেশে থাকার তাদের কোনো অবস্থা নাই, কারণ বাংলাদেশের মানুষ তাদের যেখানে যে কোনো অবস্থায় পাবে সে কোনো অবস্থায় তাদের প্রতিবাদ করবে, তাদের বিরোধিতা করবে। এবং কি তাদের আমি মনে করি যে প্রাণনাশেরও মনে হয় কোনো একটা আছে, এটা আমি বলতে চাই না লাইভের মাধ্যমে। তারপরেও কারণ তারা চাচ্ছে যে ইউএসএ কেমনে থাকা যায়, তার একটা প্রসেস করতেছে। তারা বাংলাদেশে ফিরে যাইতে চাইতেছে না। তারা মনে করতেছে যে আমি যদি কোনোভাবে ইউ ভিসা, এটাকে বলা হয় ইউ ভিসা, এখানে একটা ল আছে, যদি B1 B2 ভিসা এসে কেউ মানে ফিজিক্যালি অ্যাটাক খায় বা তাকে মারধর করা হয় বা ওইভাবে মানে হসপিটালাইজড হয়, তখন আমেরিকার লতে সে ইউ ভিসা পায়। ইউ ভিসা হচ্ছে সে এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। দেন বাট আমেরিকার লতে এই ডিম মারা, টমেটো মারা এটা কোনোই না, কিন্তু সে প্রচুর চেষ্টা করতেছে আমেরিকাতে কিভাবে সেটেল হওয়া যায়, আমেরিকাতে কিভাবে থেকে যাওয়া যায়। আপনারা জানেন যে এই যে জঙ্গি বাহিনী এরা কিন্তু বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা
বিভিন্ন দেশে পাচার করেছে। তো এই টাকাগুলো পাচার করে সে চাইতেছে যে আমেরিকায় কেমনে পার্মানেন্ট হওয়া যায়, কিন্তু এত সহজ না। আমেরিকার ল অনেক বিশাল ব্যাপার। বিকজ আপনার একটা জিনিস জানাই, অ্যাসাইলাম, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে, আপনি 10 বছর 15 বছর এরা কিন্তু এই আমেরিকাতে অ্যাসাইলাম করে আসে, কিন্তু এখন পর্যন্ত তাদের গ্রিন কার্ড হয় নাই। কিন্তু এরা মনে করে যে আমি যদি গ্রিন কার্ড পেয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশে যাওয়া দরকার। আরেকটা হচ্ছে বাংলাদেশকে তারা বিক্রি করে দিছে ভাই, বাংলাদেশটা আমেরিকার কাছে তারা বিক্রি করে দিছে, অতএব তাদের বাংলাদেশে যাওয়ার আর ইয়ে নাই। তাদের যে প্ল্যান ছিল, তাদের যে মেটিকুলাসলি ডিজাইন, এটা ছিল বাংলাদেশে বিক্রি করে দিয়ে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিদেশের মাটিতে সেটেল হবে, এবং সেই চেষ্টাটাই তারা করতেছে। এখন ওই দিনটাকে হোটেলের লবিতে আমরা দেখেছি, যেটা আপনার ভিডিও ক্লিপ গুলা পোস্ট করেছিলেন, ওইটাতে ছিল যে সে হোটেলের লবিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। কিন্তু আর তার মামলা যেটা আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, সেখানে বলা হয়েছে আপনারা শুধু এয়ারপোর্টে তাকে আক্রমণ করেন নাই, আপনারা তাকে হত্যা করার উদ্দেশ্যে হোটেল লবিতেও এসেছিলেন। হোটেল লবিতে মানে সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, যেহেতু বাইরের দেশে থাকেন আপনিও জানেন একটা হোটেল হচ্ছে ডাইভার্স, সেখানে আওয়ামী লীগের লোক রুম নিতে পারবে, বিএনপির লোক রুম নিতে পারবে, জামাতের লোক রুম নিতে পারবে, পৃথিবীর যে প্রান্ত থেকে লোক আসে ওইখানে সে রুম নিতে পারবে। তাৎক্ষণিকভাবে হোটেল লবিতে আমার যাওয়ার পারমিশন আছে। যেমন আমি নিউ ইয়র্ক সিটির একজন বাসিন্দা, আমার যদি ওই হোটেলের সিকিউরিটি আমাকে ভিতরে ঢুকতে দেয়, মানে কি সে আমাকে পর্যবেক্ষণ করেই ভিতরে ঢুকতে দিছে। তা আপনি একটা ভিডিও ফুটেজে দেখছেন, আমি এবং আমার সাথে আর একটা লোক ছিল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসনার্স কমিটির সাধারণ সম্পাদক তানভীর কায়সার, যে লোকটা ছিল, এবং আমরা ভিতরে ঢুকেছিলাম। কারণ আমরা যদি কোনো ভায়োলেন্স করতাম, এই গ্র্যান্ড হায়াত কিন্তু অনেক বড় মাপের একটা 5 তারকা হোটেল, এই 5 তারকার হোটেলে বিভিন্ন সিকিউরিটি থাকে, তারা কি আমাদের ঢুকতে দিত? কখনোই ঢুকতে দিত না। তো অতএব আমি যদি যাই সেখানে, আমার একটা রুম নিয়ে আমি থাকবো একদিন, ওইখানে আমি থাকবো, এটা অবশ্যই থাকতে পারি, কারণ আমার এখানে ল আছে। হোটেল তো আর কারো বাপ দাদার সম্পত্তি না, হোটেল কারো পলিটিক্যাল ইয়া না যে না এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের হোটেল, এটা এই অবৈধ খুনি ইউনূস এর হোটেল, এটা ওই এনসিপি জঙ্গি আক্তারের হোটেল, এখানে আওয়ামী লীগের লোক ঢুকতে পারবে না। নিউ ইয়র্ক সিটির হোটেল সবারই, যে কোনো মানুষ ঢুকতে পারবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন প্রোটেস্ট র্যালি, আমাদের ওইখানে আমি আপনার আগের একটা লাইভে বলেছিলাম, প্রোটেস্টের আমাদের যে এটাকে কি বলা হয়, পারমিশন, আমাদের পারমিশন নেওয়া আছে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ওইখানে আমরা উই ক্যান ডু পিসফুল প্রোটেস্ট অন দিস প্লেস। সো আমরা ওইখানে পিসফুল প্রোটেস্ট করতে পারবো, এবং আমরা ওইখানে দেখবেন যে কয়েকজন পুলিশ অফিসার থাকে ওইখানে, দুই পাশে, হোটেলের পাশেও পুলিশ অফিসার থাকে, আমাদের পাশেও পুলিশ অফিসার থাকে। আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা, এটা হলো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ডেমোক্রেসি। সো আমরা আমাদের স্লোগান, আমরা আমাদের যে মানে ইউনূসের যে কুকর্ম যেটা বাংলাদেশে করেছে, আপনি দেখছেন 3000 পুলিশকে নির্মম ভাবে হত্যা করেছে এই অবৈধ ইউনূসের। কিসের জন্য? এই ক্ষমতায় বসার জন্য, এই ক্ষমতার মসনদে বসার জন্য। এই অবৈধ খুনি যে একটা মহিলাকে, গর্ভবতী মহিলাকে ওই থানার মধ্যে পুড়িয়ে মেরেছে, শত শত আমাদের কমলমতী ভাই বোন শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে, এবং তারা উস্কিয়ে দিয়ে এবং পিছন থেকে তারাই গুলি করে হত্যা করে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। কিসের জন্য? এই দেশটাকে ধ্বংস করার জন্য। তার একটাই উদ্দেশ্য ছিল ক্ষমতায় বসা, যে কোনো ভাবে ক্ষমতায় বসতে হবে। তাইতে যদি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়, তার কিছুতে যায় আসে না, কারণ সে তো বাংলাদেশের একজন নাগরিকই না। আপনি দেখবেন যে বাংলাদেশের সংবিধানে, আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের সংবিধানে একজন নাগরিক না, সে কিভাবে বাংলাদেশের সরকারের প্রধান হয়? আমি মনে করি সে বাংলাদেশের সরকার প্রধান না, সে হচ্ছে দখলদার বাহিনীর প্রধান, যেটা জোরপূর্বক ক্ষমতা, আমার ক্ষমতা আছে, আমি এখন জোরপূর্বক নিউ ইয়র্কের মামলায় থাকি হৃদয়,
কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, হোটেলে যদি আপনি কিছু করে থাকেন, সিসিটিভি আছে না, না কিছু আছে, এটা তো ইয়ে করতে পারবেন। এর আগে যখন মিজানকে যখন আটক করা হয়, মিজানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওর হাতে নাকি ছুরি ছিল, ওর সাথে নাকি আর্ম ছিল, পুলিশ সেটা পায় নাই বলেই তো মিজানকে রিলিজ দিয়েছে। মিজানের কি ওইটা কি মামলা কোনো হয়েছিল, তাকে যে মামলায় আটক করা হয়েছিল? না, এটা কোনো মামলা হয় নাই। নিউ ইয়র্ক সিটির পুলিশ যখন মনে করেন আপনার নামে যদি আমি একটা মিথ্যা এলিগেশন আনি, তখন হচ্ছে পুলিশ আসবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে বা এদিক সেদিক করবে, তখন সে বিভিন্ন ফুটেজে ডিম মারা হয়েছিল এই সমস্ত ফুটেজ দেখাইছে পুলিশ, এগুলো কোনো কিছু। কিন্তু যখনই তার নামে বলা হয়েছে যে সে গান ইউজ বা নাইফ ইউজ করছে হোয়াটএভার, এগুলা পুলিশ মানে ইনভেস্টিগেশন করতে কিন্তু একটা টাইম লাগে। সো ইনভেস্টিগেশন তো পুলিশ আমাকে যেখানে ধরছে, মনে করেন যে আমার বাসা থেকে পুলিশ ধরছে, পুলিশ তো 24 ঘন্টা ইনভেস্টিগেশন করবে, এটা তো আমার বাসায় বসে পুলিশ করবে না। পুলিশের যে জায়গা আছে সেইখানে পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমরা যেটা যুক্তরাষ্ট্র আইনের একটা খোঁজ নিয়েছিলাম, আপনার ডিম মারার ব্যাপারে কি শাস্তি হতে পারে আমরা একটু খোঁজ নিয়েছি। আমি আপনাকে বলি ভাই, আপনিও খোঁজ নিয়েছেন, আমিও যতটুকু জানি যুক্তরাষ্ট্রের আইনে হচ্ছে ডিম মারা হচ্ছে সর্বোচ্চ শাস্তি 15 দিন, আর সর্বনিম্ন যে শাস্তি এটা আমার মনে হয় তার সুটটাকে পরিষ্কার করে দেওয়া, অথবা তার যে পোশাকটা থাকে এই পোশাকটা নতুন একটা পোশাক ক্লিন করতে সর্বোচ্চ 5 দিন। মজার ব্যাপার কি জানেন, একটা ওইখানকার একটা টক শোতে একজন বলছিলেন যে এই অপরাধে নাকি গ্রিন কার্ড বাতিল করে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেবে। না না না, এটা আপনি দেখেন যে এইখানে ইউনিভার্সিটিতে অল্প ছোট জিনিসকে তিলকে তাল করে দেওয়া হয়, যখন একটা তিল হয় বাংলাদেশ ওটা যায় তাল হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তা আমাকে অনেকবার বলা হয়েছে যে আমার গ্রিন কার্ড বাতিল করে দিবে, আমার সিটিজেনশিপ বাতিল করে দিবে। তা আমার যারা স্বাভাবিক, যে আমার যারা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে থাকে, তারা আমাকে কলের পর কল আমাকে দিতেই থাকে যে তোমার নাকি দেশে চলে আসা লাগবে, তোমাকে দেশের সরকার গ্রিন কার্ড বাদ করে দিছে, সিটিজেনশিপ বাদ করে দিছে। এই দেশে অহরহ ভায়োলেন্স ঘটতেছে, সব দেশেই আইন আছে, যেখানেই ক্রাইম আছে সেখানেই তার মানে সমাধানও আছে। ডিমের পরে বাংলাদেশে আপনার কোনো সমস্যা হয়েছে? ডিমের পরে না, আমার কোনো সমস্যা হয় নাই, এবং আমি চ্যালেঞ্জ করেছি যে তোমরা যদি আমার কোনো সমস্যা করতে পারো, তোমরা আমার সমস্যা করো, তাতে আমার কোনো সমস্যা নাই। মিজানের বাড়িতে কি হামলা হয়েছে? আমি শুনেছি, তবে আমি এটার কোনো মানে 100% প্রুফ আমি আপনাকে দিতে পারবো না। আমি যতটুকু শুনেছি তার গ্রামের বাড়িতে হামলা চেষ্টা করেছে কিন্তু পারে নাই, এরকম কিছু আমি শুনতে পেরেছি। ফুটেজ দেখেছি এরকম, তার বাড়িতে গ্রামের বাড়িতে ডিম ছোড়া হচ্ছে এমন খুব হাসি ঠাট্টা করে ডিম ছোড়া ফুটেজ। কিন্তু এইটা হচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট জাহিদ হাসান। আচ্ছা, জাহিদ হাসানের বাড়ি শরিয়াতপুরে, আমার বৃহত্তর ফরিদপুরে। তো ওনার বাড়িতে কিছু ডিম নিক্ষেপ করা হয়েছে। তো আমি বলবো যে এটা হাস্যকর, এটা একটা হাস্যকর। 3-4টা ডিম তার বাড়ির দেওয়ালে ছুঁড়ে মারলাম, একটা ভিডিও করলাম, এটাকে প্রতিবাদ করলাম। হোয়াট ইজ দিস? এটা কি কোনো পলিটিক্স হতে পারে? এটা হচ্ছে মানে একটা নাটক, একটা ড্রামা হয়ে গেল না ভাই? মানে আপনাদের মামলাটা আমরা শুনেছিলাম তখন যে মিজান একটা মামলা করতে পারে তার নামে মিথ্যা মামলা করার ব্যাপারে, তাকে হ্যারাসমেন্ট করার ব্যাপারে, ওই মামলাটার কোনো অগ্রগতি আছে? এটা অবশ্যই, যদি সে হ্যারাসমেন্টের শিকার হয় বা মিথ্যা ফলস এলিগেশন তার নামে আনা হয়, অবশ্যই সে চাইলে নিউ ইয়র্কের আইন অনুযায়ী সেও কিন্তু মামলা করতে পারে। বাট এই ব্যাপারে আমি 100% শিওর না সে মামলা করেছে কি করে নাই,
এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি। আপনাদের ব্যাপারে আক্তারের যে মামলার প্রচার, যেটা আক্তারের মামলার প্রচার, ওই মামলাটা কতজনের নামে আপনারা নিশ্চিত নয় এখনো? আমরা নিশ্চিত হতে পারি নাই কতজনের নামে, বাট আমি শুনেছি যে আপনিও দেখেছেন আমিও দেখেছি যে আক্তারের মানে একটা বিবৃতি দিয়েছে, সে সেখানে বলেছে যে একটা মামলা সে করেছে, কিন্তু এটা কতটুকু যুক্তিগত আছে। আমি কথা মনে করেন আপনার লাইভে আমি আসছি আজকে, আপনার লাইভে আমি বলে দিচ্ছি যে ভাই আক্তারের নামে আমি বিশাল মামলা করে দিচ্ছি, আক্তার তো আর এই মানে বাংলাদেশে যাইতে পারবে না, এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ মানে আজকে সন্ধ্যায় আক্তারকে ধরবে। এটা হচ্ছে মিথ্যা ইনফরমেশন মানুষকে দেওয়া, এবং এই মিথ্যা ইনফরমেশন দিয়ে একটা দেশকে একটা জাতিকে শেষ করে দেওয়া, তাছাড়া কিছু নেই। এটা তাদের একটা প্রোপাগান্ডা, কারণ তাদের জন্ম লগ্ন থেকেই শুরু হয়েছে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে, এবং আমি বিশ্বাস করি তারা যতদিন থাকবে ততদিন এই প্রোপাগান্ডা ছড়িয়ে যাবে। আপনাদের কালকের প্রোগ্রামটা কি, আগামীকালকের? আমাদের যে কালকের যে কর্মসূচি আছে এটা হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিন কর্মসূচি। এইটা আমি বিশ্বাস করি আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা অলরেডি চলে এসেছে, কানাডা থেকে চলে এসেছে, লন্ডন থেকে চলে এসেছে, এবং ইউরোপের অনেক দেশ থেকে চলে এসেছে, এবং এই আমেরিকার 50টা স্টেটের আপনি দেখবেন হয়তো বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও যত লোক আমাদের না এসেছে তার চেয়েও দ্বিগুণ লোক এবার আসবে, কারণ ক্ষমতায় থাকা অবস্থা অনেকেই মানে আওয়ামী লীগ সাপোর্ট করে, সেই লোকগুলো হয়তো বা বিভিন্ন কর্মব্যস্ততায় তারা আসতে পারে নাই, যে না আমরা ক্ষমতায় আছি, ভালো সময় না গেলেও সমস্যা নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে একাই 100, সে একাই আমাদের যে আশার বাণী আমাদের শোনাবেন, আমরা হয়তো বা ঘরে বসে সেটা শুনতে পারি। কিন্তু এই অবৈধ খুনি দখলদার বাহিনীর প্রধান এই জঙ্গি ইউনূস, সুৎখর ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিবেন, এই ভাষণকে আমরা প্রত্যাখ্যান করি, এই ভাষণকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করি। কারণ সে কিসের জন্য ভাষণ দিবেন, সে কে? সে তো বাংলাদেশের নাগরিকই না, সেটা একটা দখলদার বাহিনীর প্রধান, তো সে কেন আসবেন? আপনি জানেন যে আজকে 25শে সেপ্টেম্বর এই তারিখে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অভিষেক করেছিল এই জাতিসংঘের বাংলা ভাষণের মাধ্যমে। আমি বিশ্বাস করি যে এই জাতিসংঘে এই ইউনূসের কোনো স্থান হবে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে, যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, দেন হচ্ছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট একটা মিনিট আমি শেষ করছি, একটা মিনিট আমার লম্বা হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এরা, এবং ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, এই স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন, মাইনরিটি সংগঠন, ৭১-এর পক্ষের শক্তি, এত পরিমাণে গ্যাদারিং হবে, আমি বিশ্বাস করি আমরা 5 থেকে 10,000 নেতাকর্মী সেখানে উপস্থিত হব, এবং এই অবৈধ খুনি ইউনূস কোনোভাবেই জাতিসংঘের ভিতরে ঢুকতে পারবে না, তাকে আমরা ওখান থেকে যেতে বাধ্য করব, তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে জাতি। কিন্তু কালকের প্রোগ্রামটা জাতিসংঘ ভবনের সামনে প্রোটেস্ট, এটা জাতিসংঘের যে সদর দপ্তর ওইটার সামনে 47 স্ট্রিট এবং 1st অ্যাভিনিউ, মানে বিল্ডিং এর সামনে একবারে মুখোমুখি অবস্থায় আমরা থাকবো, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী ওখানে চারিদিকেই থাকবে। এই ইউনূসগণ, এই অবৈধ খুনি যাতে এই পবিত্র জাতিসংঘ, আমি বলবো যে পবিত্র জাতিসংঘ, কারণ জাতিসংঘ কত লোক এখানে জায়গা হতে পারে, আমাদের 5 থেকে 10,000 নেতাকর্মী এখানে উপস্থিত হবেন, এবং তাদের একটাই মানে আমাদের যে কিছু স্লোগান থাকবে, এটার যে স্লোগান হচ্ছে পুলিশ কিলার ইউনূস, মাইনরিটি কিলার ইউনূস, হিন্দুস কিলার ইউনূস, বুদ্ধস কিলার ইউনূস, র্যাপিস্ট ইউনূস। এইটা হচ্ছে আমাদের স্লোগান। কারণ আমরা বিশ্ববাসীকে, আপনারা জানেন যে জাতিসংঘের যখন অধিবেশন চলে, অনলি বাংলাদেশের মানুষ কিন্তু এখানে প্রোটেস্ট করে না, অনলি ইন্ডিয়ার মানুষ কিন্তু সারা বিশ্বের মানুষ প্রোটেস্ট করে ওখানে, সারা বিশ্বের গণমাধ্যম থাকে, সারা বিশ্বের যারা সাংবাদিক ভাইরা আছে বা সরকার প্রধানরা আছে, সারা বিশ্বের ডেলিগেটরা আছে ওখানে, এরা থাকে। এদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই যে অবৈধ ইউনূস আজকে 1.5 বছরে বাংলাদেশে কি কি করেছে, কতগুলা মানুষ খুন করেছে, আমাদের কত হাজার নেতাকর্মী যারা
আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা জেলে আছে। এই সমস্ত যে আমাদের কর্মসূচি আছে, এইটা আমরা কর্মসূচি বাস্তবায়ন করব এবং আমি বিশ্বাস করি আমাদের এই 26 তারিখের কর্মসূচির মাধ্যমে আমাদের প্রোগ্রাম হচ্ছে সকাল 11টা থেকে যতক্ষণ পর্যন্ত এই খুনি ইউনূস এই জাতিসংঘের সামনে না আসবেন ততক্ষণ পর্যন্ত, তাতে যদি 10 ঘন্টা হয়, 15 ঘন্টা হয়, 50 ঘন্টাও যদি হয়, 5 দিন 1 সপ্তাহ যদি লাগে, এই খুনি ইউনূসকে আমরা কোনোভাবেই ঢুকতে দেব না। তাই আমাদের কর্মসূচি সকাল 11টা থেকে। আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। আপনার এই একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানতে পারবে আমাদের কর্মসূচি সম্পর্কে। আমাদের কর্মসূচি সকাল 11টা থেকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা না এই অবৈধ খুনি ইউনূসকে প্রতিহত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন হবে। কিন্তু এই আপনার তো একটা পারমিশনের তো টাইম আছে, কতক্ষণের জন্য টাইম নিয়ে আছে? আমাদের কর্মসূচি আমাদের সকাল 11টা থেকে বিকাল 4টা 5, আমার মনে হয় 5টা পর্যন্ত আমাদের কর্মসূচির জন্য ওইখানে পারমিশন আছে। থ্যাংক ইউ হৃদয়, আজকে ভালো থাকেন। আমরা কালকে আপনাদের প্রোগ্রামটা চেষ্টা করব লাইভ করার জন্য। কালকে আপনার মাধ্যমে আর একটু জানাই যা আপনি দেখেন যে 22 তারিখ পরবর্তী সময়ে এনসিপির যে কিশোর গ্যাংয়েরা আছে এরা মিলে বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগের আমার যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদের উপরে নির্মম অত্যাচার করতেছে। তাদের বিভিন্ন ভাবে খোঁজ করে কেমনে মানুষ মারতেছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, হত্যা করা হয়েছে। এটা মানে আমরা এই জিনিসটাও জাতিসংঘের সামনে কালকে তুলে ধরবো যে আসলে জাতিসংঘ হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে। আজকে এই ইউনূসের নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার সে মানে গণতান্ত্রিক অধিকারটা নাই। এখন একটা মানুষের তো ভাই ভালোভাবে বাঁচার স্বাধীনতা আছে, যার যে মৌলিক অধিকার খেয়ে পরে বেঁচে থাকা, তার মানে তার কোনো কিছু আজকে বাংলাদেশে নাই। তো আপনি যে কথাগুলো তুলে ধরেছেন, আমি বাংলাদেশের যারা সবাই আপনারা এই লাইভটা দেখছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং বাড়ি ভাই আমাকে অনেক সময় লাইভে নিয়ে আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আসলে সত্য কথাগুলো মানুষের জানা উচিত, কারণ নিউ ইয়র্কে কোনো কিছু হলে এই তিলকে তাল করার যে চেষ্টা তাদের, এই চেষ্টায় এই প্রোপাগান্ডা তারা ব্যস্ত থাকে। অবশ্যই আমি আপনাদের যে সঠিক যে নিউজটা এটা আপনাদের সামনে আনতে পারি এবং কতটুকু পারি আমি বিশ্বাস করি যে 100% যে সত্য কথাটা এইটাই উপস্থাপন করে। আমি ছাত্রলীগ করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি এই বলে আমি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো এটা না। আমি যেটা সত্য ঘটনা আপনাদের মানে যারা আমাদের দেশের লোকজন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখছেন আপনাদের জানাই যে 100% সত্য কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। এবং আপনারা জানেন যে এই অবৈধ আক্তার আমার মনে হয় যে এই যে সে যদি সত্যি কেস করে থাকে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এরা কিন্তু তার এটা সমাধান না হওয়া পর্যন্ত এই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন না। অতএব চোখ রাখুন নিউ ইয়র্কে, আপনারা যারা মুজিব সৈনিক আছেন বিশ্বাস রাখুন আমাদের উপরে, জয় আমাদের হবেই ইনশাল্লাহ। এবং অতি দ্রুতই আমরা বিজয়ের পতাকা হাতে নিয়ে এই ইউনূসের রক্ত মাখা পতাকাকে ফেলে দিয়ে বিজয়ের পতাকাকে হাতে নিয়ে আমরা আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করব। অতি দ্রুতই ফিরছি বাংলাদেশের মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করেছিলেন, এটাই হবে আমাদের প্রধান মিশন।